সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমার পক্ষ থেকে আজকের এই ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। মহান আল্লাহর কৃপায় এই পবিত্র ঈদুল আজহার যে ছুটি গেল, সেই ছুটিতে তোমরা ভালো ছিলে। যদিও ঘরোয়া পরিবেশে তোমরা ঈদুল আজহার আনন্দ উপভোগ করেছো, তারপরেও কোভিড-19 যে প্রভাব আমাদের যে সামাজিক সমস্যাগুলো সৃষ্টি করেছে, তার মধ্যে সবচেয়ে বড় তোমরা তোমাদের প্রিয় বিদ্যালয়ের সেই বিশাল অঙ্গন থেকে দূরে রয়েছো। আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে পুনরায় সেই পরিবেশ ফিরিয়ে দিন, যাতে করে আমরা আবারও সেই সবুজ চত্বরে ফিরে এসে আনন্দ উৎফুল্লতার সাথে ক্লাসগুলো করতে পারি। আমাদের সামনে যে পরীক্ষা আছে, পরীক্ষাগুলো দিতে পারো তোমরা, সেই দোয়া আমি তোমাদের জন্য করি। আমরা ফিরে এসেছি আবার রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুল ক্লাসে। তোমরা আজকে আমার কাছ থেকে যে ক্লাসটি পাবে, আমি লিখেছি বাংলা ব্যাকরণের একটি ক্লাস আমি তোমাদের আজকে নিব। তোমাদের হয়তো মনে আছে, আমি যে এর আগে যে তোমাদের 9-10 একটা ক্লাস নিয়েছিলাম সমাসের উপরে, সমাসের সেটি প্রথম পর্ব ক্লাস ছিল। আজকে আমরা সমাসের দ্বিতীয় পর্বের ক্লাসে যাব। আসো আমরা শুরু করতে যাই। সমাস, এটা আমাদের দ্বিতীয় পর্বের ক্লাস। আমরা প্রথম পর্বে সমাস সংক্রান্ত যে আলোচনাটুকু করেছিলাম, সেইটার পরের অংশ থেকে আমরা শুরু করব। তোমাদের আশা করি মনে আছে, সমাস শব্দটির শাব্দিক অর্থ ছিল মিলন, সংক্ষিপ্তকরণ, একাধিক পদের একপদীকরণ। তো সেই একাধিক পদের একপদীকরণের ব্যাপারে আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছিলাম এবং সমাসের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে। সমাসের 6টি প্রকার আমরা আলোচনা করব পর্যায়ক্রমে। আজকে আমরা দ্বিতীয় অংশে যে আলোচনায় যাব, সেইটা কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস, তোমরা সমাসের নামটি লিখে নাও। কর্মধারয় সমাস আমরা আজকে আলোচনা করব। খাতায় লিখে নাও, অনেক উদাহরণ লিখতে হবে, সেগুলো যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো সেইভাবে উদাহরণগুলো তোমরা লিখে নিবে এবং প্রয়োজনে আমাকে প্রশ্ন করবে পরবর্তী সময়ে, এবং অনলাইনেও প্রশ্ন করতে পারবে। কমেন্ট বক্সে তোমরা তোমাদের প্রশ্নগুলো আমাদের কাছে দিলে আমরা তোমাদের প্রয়োজনীয় উত্তরগুলো দিয়ে দিব। আসো এবারে শুরু করি আমাদের কর্মধারয় সমাস নিয়ে আলোচনা। আমি একটা ছোট্ট দৃষ্টান্ত তোমাদের আগে দিয়ে নেই, কারণ এই সমাসগুলো সংক্রান্ত আমাদের আলোচনায় এসেছিল যে সমাসের পূর্বপদ এবং পরপদ, এটা একটা পরিভাষা ছিল সমাসের। পূর্বপদ এবং পরপদ, এই পদ দুটোর প্রাধান্যের উপর ভিত্তি করেই কিন্তু সমাসকে নামকরণ অনেক জায়গায় করা হয়েছে, সমাসের পরিচয় তুলে ধরা হয়েছে। তো এর একটা ছক খেয়াল রাখতে পারো তোমরা খুব গুরুত্বের সাথে। এবং গত ক্লাসে হয়তো স্মরণ আছে, বলেছিলাম দ্বন্দ্ব সমাসটি উভয় পদ প্রধান। এই একটি সমাস আছে উভয় পদ প্রধান, আর একটি সমাস আছে ভিন্ন পদ প্রধান। দ্বন্দ্বের বিপরীত কোনো পদই প্রাধান্য পায় না, আর এটাতে দুটোই প্রাধান্য পায়, সেটা হলো বহুব্রীহি। তাহলে একটা হলো উভয় পদ প্রধান, আরেকটা হলো ভিন্ন পদ প্রধান, অন্য কোনো পদকে বোঝাবে। আরেকটা আছে পূর্ব পদ প্রধান। এই অব্যয়ভাব সমাসটি অব্যয়ের অর্থের প্রাধান্যের কারণে পূর্ব পদটি প্রাধান্য পায়, আর বাকি 3টে পদ সমাসই হলো পরপদ প্রধান। এই জন্যেই এই ছকটা যদি মাথায় রাখতে পারো যে একটি মাত্র উভয় পদ প্রধান, সেটি দ্বন্দ্ব; একটি মাত্র ভিন্ন পদ প্রধান, সেটি বহুব্রীহি;
একটি মাত্র পূর্বপদ প্রধান, সেটি অব্যয়ভাব, আর বাকি তিনটি, 1 নম্বর হলো তৎপুরুষ, 2 কর্মধারয়, আরেকটি আছে দ্বিগু, এই তিনটি হচ্ছে পরপদ প্রধান। এই তথ্যটা তোমরা মাথায় রাখবে সব সময়। একটি উদাহরণের মাধ্যমে আমরা আমাদের আজকের এই কর্মধারয়টা শুরু করতে চাই। তোমাদের বইয়ের আলোকেই আমি এগিয়ে যাব। নীল যে পদ্ম, একটা উদাহরণ রয়েছে, নীল যে পদ্ম, এখানে পূর্বপদ এবং পরপদ। এইটি পূর্বপদ, এইটি পরপদ, এটা আমরা গত ক্লাসেই শিখে নিয়েছি, সুতরাং এটার উপরে আর কথা নয়। এই পূর্বপদ আর পরপদ, আমি কর্মধারয় সমাসকে বলেছি পরপদ প্রধান। হ্যাঁ, এটা লিখে রাখবা, পরপদ প্রধান। আমরা বইয়ে দেখে নিব যে এটি কোন পদ প্রধান, বইয়ে লিখে রাখবো, কিন্তু ডান পাশে লিখে রাখবে পরপদ প্রধান। এখন তোমাকে জানতে হবে এই পরপদটি পদ্ম, পদ্ম কথাটির বিশেষ দিক খেয়াল রাখবো আমরা। বিশেষ্যের, এখানে এটি বিশেষ্য ওয়ার্ড, এটি একটি বিশেষ্য ওয়ার্ড। এই বিশেষ্যটিকে গুরুত্ব দেয়া হবে। নীল একটা রঙের নাম, যেমন এটি আবার বিশেষণও হয়। নীল পদ্ম যখন একসাথে হবে, নীল বিশেষণ হয়ে গেল, পদ্মের বিশেষণ। তাহলে আমরা বিশেষ্যের গুরুত্বের উপরে নির্ভর করে দেখা যাচ্ছে পরপদটি বিশেষ্য পদ হওয়ার সম্ভাবনাই বেশি। আরেকটি কথা বলা হয়েছে যে বিশেষণ, এটি হলো বিশেষণ। এটি বিশেষণ। তাহলে এখন দাঁড়ালো কি, পূর্বপদ পরপদ 1 নম্বর বৈশিষ্ট্য। আমরা যদি বৈশিষ্ট্যটি বলতে চাই তাহলে বলবো, এখানে তোমরা লিখে রাখবে বৈশিষ্ট্যগুলো। 1 নম্বর হলো বিশেষ্য এবং বিশেষণ, এই দুইটি পদ বা এই টাইপের যে পদগুলো আছে সেগুলোকে নিয়েই কিন্তু কর্মধারায় তৈরি হবে। তাহলে বিশেষ্য প্লাস বিশেষণ, এটা নিয়ে কর্মধারয় সমাস তৈরি হবে, বিশেষ্য আর বিশেষণের। তাহলে হতে পারে পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষণ, হতে পারে পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য, দুটোই বিশেষ্য হতে পারে, দুটোই বিশেষণ হতে পারে, সমস্যা নেই। মানে বিশেষ্য এবং বিশেষণের মধ্যে আবর্তিত হবে কর্মধারয় সমাস। এটা 1 নম্বর কথা মনে রাখবে। আর 2 নম্বর হলো, আমরা আগেই বলেছি যদিও, যে পরপদ প্রধান, পরপদ প্রধান। এই দুটো কথা আমাদের মাথায় নিতে হবে যে পূর্বপদ এবং পরপদ কোন দিক থেকে কোন পদের সাথে সম্পৃক্ত হবে। বিশেষ্য এবং বিশেষণকে নিয়ে ঘোরাফেরা করবে সে। আর একটি বৈশিষ্ট্য হলো যে যখন তুমি ব্যাসবাক্য করবে তখন কিছু সর্বনামের ব্যবহার আসবে। যে আসতে পারে, সে আসতে পারে, যে সে হতে পারে, এই টাইপের কিছু সর্বনাম দিয়ে ব্যাসবাক্য, যিনি তিনি হতে পারে, যিনি জজ, তিনি সাহেব, যিনি তিনি, এরকম জোড়া জোড়া সর্বনামের ব্যবহারও আসতে পারে, সিঙ্গেলও আসতে পারে। যেমন এখানে নীল যে পদ্ম লিখেছিলাম আমি, নীল যে পদ্ম, যে ছিল, যা তা আসতে পারে একসাথে, যা কাঁচা তাই মিঠা, কাঁচাতেই যা মিঠা, তাহলে এই যা তাও আসতে পারে। কিন্তু তাহলে সব তোমাকে মনে রাখতে হবে কর্মধারয় সমাসটির ক্ষেত্রে এই জাতীয় সর্বনামগুলো ব্যবহার হতে পারে, ব্যাসবাক্যে ব্যবহার হতে পারে। আমরা এই বৈশিষ্ট্য কয়টা মনে রাখতে যদি পারি তাহলে সব কর্মধারয়কে চিনতে আমাদের জন্য সহজ হবে। তবে তোমাদের কিছু টোটকা চিকিৎসা আছে কর্মধারয়ে।
ছোট্ট ছোট্ট কিছু টিপস আছে, এগুলো ওনারা বোঝাতে চেয়েছেন যে এই জিনিসগুলো দিয়ে যদি বাচ্চাদেরকে কর্মধারয়টা সহজে জানানো যায়, বোঝানো যায়। 1 নম্বর টিপস দিয়েছেন তারা, যে চালাক সেই চতুর। চালাক চতুর, দেখো উদাহরণে দেওয়া আছে, যে চালাক সেই চতুর সমান চালাক চতুর। চালাক চতুর দুটোই কিন্তু বিশেষণ, চালাকও বিশেষণ, চতুরও বিশেষণ, কিন্তু বুঝাচ্ছে কাকে? চালাক চতুর একটা মানুষ, তাহলে এটি বিশেষ্য হয়ে গেছে। দুটো বিশেষণ দিয়ে একটি বিশেষ্যকে বোঝানো যাচ্ছে। আবার এর উল্টোও হতে পারে, দুটো বিশেষ্য দিয়ে একটি বিশেষ্যকেও বোঝানো যেতে পারে, একটা ব্যক্তিকে বোঝানো যেতে পারে। যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। যিনি জজ তিনি সাহেব। জজ সাহেব একজন ব্যক্তি, জজ সাহেব একজন ব্যক্তি। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে দুটো বিশেষ্য দিয়েও করা যেতে পারে, কিন্তু মনে রাখবো আমি যে বিশেষ্য আর বিশেষণের বাইরে যাবে না পদগুলো, পুরো পদ পরপদ। 3 নম্বর টোটকা চিকিৎসা ওরা দিয়েছে, সেই 3 নম্বরটা দেখো, এটার একটু বোঝার আছে এবং মাথা খাটানোরও আছে। 3 নম্বরে বলা হয়েছে যে কার্যে পরম্পরা বোঝাতে, কার্যে পরম্পরা বোঝাতে দুটো কৃদন্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়। হ্যাঁ, উদাহরণটা আমি একটু লিখে নেই। আগে ধোয়া পরে মোছা, এর সমস্ত পদ হলো ধোয়া মোছা। আগে ধোয়া পরে মোছা, দুটো কৃদন্ত বিশেষণের কথা বলেছে। কার্যে পরম্পরা বলেছে, দুটো জিনিস এখানে মনে রাখতে হবে। কার্যে পরম্পরা মানে একটা কাজের পর আরেকটা কাজ করা। আগে আমরা থালা বাসনের কথাই ধরো, বাড়িতে গেস্ট এসছে, থালা বাসন মা নতুন নতুন শোকেস থেকে বের করেছেন, দিয়ে তোমাদের খাওয়া দাওয়ার কাজ ছেড়ে সারা হয়েছে, এখন মা ওগুলো আবার শোকেসে উঠিয়ে রাখবেন। তাহলে কি আমি সেই বাকে থালা বাসনগুলো কোনো সময় আগে মুছতে দেখেছি পরে ধুতে দেখেছি? বলে না, আগে মা থালা বাসনগুলো ধোবেন, ধোয়ার পর মুছবেন, মোছার পর শোকেসে রাখবেন। ধোয়ার সাথে সাথে শোকেসে রাখলে তো ভিজে যাবে, শোকেস নষ্ট হবে। সুতরাং বোঝা যাচ্ছে কার্যে পরম্পরা মানে হলো একটা কাজের পর আর একটা কাজ, ধারাবাহিকভাবে আমরা যেটা করি। এখন আসো কৃদন্ত কথা। কৃদন্ত বিশেষণ কেমনে হয়? এখানে দেখো একটা ওয়ার্ড আছে ধোয়া, ধু যোগ আ, এটা হতে পারে প্রকৃতি প্রত্যয়ের ব্যবস্থা দিয়ে করা হয়েছে, অথবা ধুকে ধো বলা হয় ধাতুতে, ধাতু এরকমও হতে পারে ধো যোগ আ। তো ধোয়া বা ধোয়া, এই আ প্রত্যয় যোগে এই শব্দটি তৈরি হয়েছে একটি কৃদন্ত পদ, কৃত প্রত্যয় সাধিত। এটি যেহেতু ধাতু, ধু যেহেতু ধাতু, সেহেতু আ প্রত্যয় লেগে বলা হয়েছে এটি কৃদন্ত পদ, কৃত প্রত্যয় আ। যেহেতু এটি ধাতু, ধাতুর সাথে যে প্রত্যয়টি লাগবে সেটিকে আমরা বলি কৃত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে কৃত প্রত্যয় লাগে, এটা ক্রিয়া প্রকৃতি, ধাতু, ক্রিয়ামূল একই জিনিস। তো এখন আমাকে জানতে হবে যে এই প্রত্যয়টি লাগার পরে এই শব্দটি একটি বিশেষণ শব্দে পরিণত হয়েছে। ধোয়া থালা, থালার আগে ধোয়া যদি লাগাও বিশেষণ হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে এই মোছা, মোছা ঘর, ঘরের আগে মোছা বিশেষণ হয়ে যাবে। তো আমরা এই দুটো বিশেষণ ওয়ার্ড পেয়েছি, সেটি কোন বিশেষণ? কৃদন্ত বিশেষণ। আশা করি বুঝেছো যে এই কৃদন্ত বিশেষণ কার্যে পরম্পরা বোঝানোর ব্যাপারটি ঘটলে আমরা অবশ্যই কর্মধারয় সমাসকে চিহ্নিত করতে পারবো। ওকে, এরপরে দেখো 4 নম্বরে একটা আরেকটি ছোট্ট টিপস রয়েছে, টোটকা চিকিৎসা বলছি আমি একে রহস্য করে, যে এটা একটা টোটকা চিকিৎসা তোমাদের জন্য, যাতে কর্মধারয় সমাস তোমরা ভুলে না যাও।
পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে পরপদে কর্মধারয় সমাস শেষে পুরুষবাচক হয়ে যায়। সুন্দরী যে লতা, সুন্দরী একটা স্ত্রীবাচক শব্দ, সুন্দরী যে লতা। তো শব্দটি সুন্দরী লতা নয়, কি হবে? সুন্দর লতা। শব্দটি হবে সুন্দর লতা, এইটা হবে সমস্ত পদ। তাহলে দেখো এখানে রয়ে দীর্ঘই হারিয়ে শুধু র, মানে পুরুষবাচক হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যাসবাক্যে যদি স্ত্রীবাচক শব্দ থাকে পুরুষবাচক হয়ে যাবে সমস্ত পদে। এরপরে আরেকটি সূত্র রয়েছে, সেই সূত্রটি দেখো 4 নম্বর। বিশেষণবাচক মহান বা মহৎ শব্দ যদি তুমি পাও ব্যাসবাক্যে, তাহলে সেটি কি হয়ে যাবে? মহা হয়ে যাবে। মহান, মহৎ যে জ্ঞান বা মহান যে নবী, মহানবী, মহৎ যে জ্ঞান, মহাজ্ঞান। তাহলে মহৎ শব্দ মহা হয়ে যাবে, আর মহান শব্দও মহা হয়ে যাবে। এই মহান আর মহৎ, মহান এবং মহৎ এই দুটো ওয়ার্ডে একসাথে আমরা যদি বলি যে মহা হবে, এটা বোঝা যাবে। শব্দতে মহানবী, মহাজ্ঞান এইরকম ওয়ার্ড আরও আমরা পাবো। 6 নম্বর আরেকটি সূত্র আছে, পূর্বপদে কু বিশেষণ থাকলে পরপদের প্রথমে স্বরধ্বনি থাকলে। আমরা উদাহরণটি নিই, তাহলে সহজ হয়ে যাবে আমার। কু, কু যে কর্ম, কুকর্ম। কু যে কর্ম, কুকর্ম। কু যে অর্থ, কদর্থ। কু যে অর্থ সমান কদর্থ। দেখো এখানে পার্থক্যর জন্য আমি দুটো উদাহরণ লিখলাম। কু যে কর্ম, সরি এখানে ভাষ্যকার, পদার্থ, ঠিক আছে। এখানে তোমার পরিচিতিটাই বলেছে যে কু বিশেষণ থাকলে পরপদে স্বরধ্বনি থাকলে কু স্থানে কত হবে। এই কুটা হয়ে যাবে কত, কু হয়ে যাবে কত, কিন্তু পরপদে থাকতে হবে এই স্বরধ্বনি। এখানে স্বরধ্বনি নাই, এটা ক্রস বাদ। তাহলে এই লাইন আমি পাচ্ছি না আমার সূত্র অনুযায়ী। তাহলে কু থাকলে লাফিয়ে আমি বলে দেবো না যে কর্মধারের সমস্যা হবে। কর্মধারের একটা সূত্রের মধ্যে পড়ে না, অর্থ স্বরধ্বনি থাকা লাগবে, কদর্থ। এখন তুমি বলতে পারো এখানে কদ কোথায়? কদ দেখতে পাচ্ছি না। কদাচার, এরকম কু যে আচার, কদাচার হতে পারে। কদাচার শব্দে কদ কোথায় আছে? কদাচার। এখানে কদ কোথায় আছে? একে বিশ্লেষণ করো, ভাঙো। পদার্থ, কত যোগ অর্থ, কদর্থ। কত যোগ আচার, কদাচার। এখানে কত বের করে নিতে হবে তোমাকে সন্ধিবদ্ধ থেকে, মানে বিচ্ছেদটা করে দেখলে বোঝা যাবে যে কু আছে কিনা বা কত হয়েছে কিনা। আশা করি এই সূত্রটিও বুঝতে পেরেছো। পরপদে রাজা শব্দ থাকলে, আরেকটি 7 নম্বরের সূত্র ছিল, পরপদে রাজা শব্দ থাকলে তা কি হবে? এখানে বলা হয়েছে পরপদে রাজা শব্দ থাকলে কি হবে। দেখো কি বলছে, পরপদে রাজা শব্দ থাকলে কর্মধারের রাজ, মহান যে রাজা, মহারাজা নয়, মহারাজ। আর একটা শেষ টোটকা চিকিৎসা বলেছে, বিশেষণ ও বিশেষ্য দিয়ে আমরা কর্মধারায় সমাস করার কথা বললাম। কখনো কখনো এটা আগেরটা পরে, পরেরটা আগে হওয়া এটা অস্বাভাবিক নয়, এটা হতেই পারে। যেমন একটা উদাহরণ আছে, ভাজা যে আলু, ভাজা যে আলু, দেখি ভাজা আলু বলি না আলু ভাজা বলি? ভাজা যে আলু আমরা কি বলি? আলু ভাজা বলি, আলু ভাজা বলি, ভাজা আলু বলি না। তাহলে দেখা যাচ্ছে যে এখানে পূর্বপদ পরপদের একটা
চেঞ্জিং আছে, অর্থাৎ পূর্বেরটা পরে, পরেরটা পূর্বে, উল্টে যায়। আমরা এই 8টি টোটকা চিকিৎসা বা 8টি টিপস মাথায় রাখবো এবং এই কর্মধারায় সমাসের উদাহরণগুলোকে অনেক পণ্ডিত বলছেন যে এগুলো আসলে কর্মধারায় যে প্রকারগুলো আমরা আলোচনা করব সেগুলোর মধ্যে না ফেলে সাধারণ একটা কর্মধারা হিসাবে নিয়ে আসা। নিলাম, আমরা স্বীকার করে নিলাম। এবার প্রকারভেদে আসো। মধ্যপদলোপী কর্মধারায় এইভাবে মোট কর্মধারায়কে 4টি ভাগে ভাগ করা হয়েছে। মোট কর্মধারায় কয়টি? 4টি। এসো, মধ্যপদলোপী প্রথম 1 নম্বর। এবার বিভাগগুলো আমরা একটু আলোচনা করে নিই। কর্মধারের বিভাগ 1, মধ্যপদলোপী। আশা করি শব্দটার ব্যবহারের মধ্যে মানে উচ্চারণের মধ্যেই কিছুটা বোঝা যাচ্ছে যে মাঝের পদ লোপ করে দিলে এই কর্মধারায় সমাসটা হয় মধ্যপদলোপী। মাঝের পদ লোপ করে দেওয়া। একটা উদাহরণ নিয়ে নাও। সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। সিংহাসন, সিংহ আসন, পূর্বপদ পরপদ সিংহাসন। আবার দেখো খেয়াল করে, সিংহের অ, আসনের আ মিলে একটি আ হয়েছে, সন্ধিবদ্ধ করা হয়েছে। সন্ধির সাথে অনেক মিল থাকলেও এটি অর্থের উপর, সমাস হলো অর্থের উপর ভিত্তি করে, আর সন্ধি হলো বর্ণে বর্ণের মিলনের উপর ভিত্তি করে। এই জন্য একটু পার্থক্য অবশ্যই আছে, পার্থক্য থাকবেও, এটাই স্বাভাবিক। এখন সিংহাসন জিনিসটা আসলে যে দেখো, ওখানে আমরা আগে শিখলাম যে পরপদ প্রধান, আসনটার গুরুত্ব দেওয়া হয়েছে। তুমি বসবে কোথায়? সিংহের উপর না আসনের উপর? আসনের উপরে। তাহলে এই আসনটার একটা বৈশিষ্ট্য বলা হয়েছে, এই সিংহ চিহ্নিত বৈশিষ্ট্য। হাতলে দেওয়া সিংহ ছাপা দেওয়া থাকে। বড় বড় রাজা বাদশাদের আমরা নাটক, সিনেমা বা ধারাবাহিক দেখি, সেখানে দেখি রাজা বাদশারা বসে আছেন, বিরাট সিংহাসন, সেখানে সিংহের দুটো মাথা ছাপানো হ্যান্ডেলের উপরে। তো সেই হ্যান্ডেলটা দেখেই কিন্তু নামকরণ হয়েছে, হাতলটা দেখেই নামকরণ হয়েছে সিংহাসন। বিশাল এক গর্জিয়াস কাঠ বা যে কোনো জিনিস দিয়ে তৈরি করা হয়, মখমল টখমল দিয়ে একদম চমৎকার। তো সিংহাসন আমি বলতে চাচ্ছি পরপদ, আসনের গুরুত্বটা বেশি দেওয়া হবে। আর এখানে আরেকটা খেয়াল করো যে দেখো, বিশেষ্য বিশেষণের সাথে আবর্তিত হয়েছে কিনা, ঘুরেছে কিনা। আসন একটা জায়গার নাম, সিংহ একটা পশুর নাম, ঠিক আছে, সিংহাসন একটা বসার জায়গার নাম। তাহলে বিশেষ্য ঠিক আছে। আমরা বলতে চাইছি যে আমাদের যে প্রথম শর্ত ছিল যে পূর্বপদ পরপদ বিশেষ্য বা বিশেষণ হতে হবে বা এই টাইপের শব্দ হতে হবে, তাহলে ঠিক আছে। বিশেষ্য বিশেষণ ভাবাপন্ন পদ, ওইখান থেকে তৈরিকৃত বিশেষণ বিশেষ্য হতে পারে, অসুবিধা নেই। তাহলে আমরা মধ্যপদলোপী এখন কি কি লোপ পেল? এই চিহ্নিত কথাটি মাঝ থেকে লোপ পেয়ে গেছে। সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য বিষয়ক সভা কি হয়? সাহিত্য সভা, সাহিত্য সভা। তাহলে এখানে বিষয়ক লোপ পেয়েছে, মাঝের পদ লোপ পাওয়ার কারণে নামকরণ হয়েছে মধ্যপদলোপী কর্মধারায়। আমরা 1 নম্বর শেষ করতে পেরেছি আশা করি, এবং বুঝতে পেরেছো যে এটি তার বৈশিষ্ট্য ক্ষুণ্ণ করে নাই, বৈশিষ্ট্যগুলো ঠিক রেখেছে। আমরা 2 নম্বর প্রকারে যাব। দ্বিতীয় প্রকারটি হলো উপমান কর্মধারায়। 2 নম্বর উপমান। উপমান, এখন এই উপমান সম্পর্কে তোমাকে খুব ভালোভাবে একটু খেয়াল করতে হবে, এবং 2টো উদাহরণ আমি লিখব, সেই 2টো উদাহরণের মধ্যেই এটাকে তোমাকে চিনে নিতে হবে। ছোট্ট ছোট্ট কিছু বৈশিষ্ট্য বলবো, যে বৈশিষ্ট্যগুলো তোমাকে উপমান চিনাতে সাহায্য করবে। প্রথম উদাহরণটি আমি লিখছি, ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ। ভ্রমরের ন্যায়
কৃষ্ণ কেশ। ভ্রমর কৃষ্ণ কেশ, ভ্রমর কৃষ্ণ কেশ। আরেকটি উদাহরণ আমি লিখছি, খেয়াল করো, সেই উদাহরণটা তোমাদের গুরুত্ব পাবে এখানে। তুষারের ন্যায় শুভ্র সমান তুষার শুভ্র। এই দুটো উদাহরণ দিয়েই আমরা উপমানটা চিনে নিতে চেষ্টা করব। আমরা উপমান শব্দটির শাব্দিক একটা অর্থ আছে তুলনীয় বস্তু, আর এখানে উপমানকে চিনতে হলে সবচেয়ে প্রথম বিষয়টি হবে ব্যাসবাক্য করার সময় এই যে ন্যায় বা মত আছে না, ন্যায় অথবা মত আসতে পারে ব্যাসবাক্যে, এইটা উপমানের সাথে থাকবে। ভ্রমর তুষার দুটোই উপমান এবং এই দুটোই দৃশ্যমান, দেখা যাবে, অনুভব করার নয়, দেখাই যাবে। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ তুমি, ভ্রমরকেও দেখতে পাচ্ছ, তুষারকে। হ্যাঁ, তুলনা করছে যার সাথে, এখানে তুলনা যার সাথে করছে সে নেই, অনুপস্থিত। এখানে ভ্রমরের সাথে তুলনা করা হয়েছে, এই দেখো কেশ শব্দটি, ভ্রমরকে তুলনা করা হয়েছে কেশের সাথে। যে কেশটি তোমার মাথায় আমি দেখতে পাচ্ছি সেই কেশগুলো কিসের মতো কালো? ভ্রমরের মতো কালো। ভ্রমর তো তোমরা চিনো, যে বড় একটা পতঙ্গ উড়ে বেড়ায়, ভোম 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 করে উড়ে। তো ওই ভ্রমরটা, আরেকটি আমি দৃষ্টান্ত বলে থাকি যে উপমানটা চেঞ্জেবল নয়, পরিবর্তন হবে না সে। কেন? দেখো তুষার, শুভ্রতা, তুষার তো সাদা, বরফ পড়ে, যেটা তুষার পড়ে, তুষারপাত হয় বলি আমরা, সাদা সাদাই, ওর রং চেঞ্জ নাই। ভ্রমর কালো কালোই থাকবে। কিন্তু দেখো এখানে যে কেশটাকে তুলনা করছো তুমি, সেই কেশটা আমার মাথারই দেখো কি হয়েছে, সাদা হয়ে গেছে, বা মেহেদি রং করেছি বলে সাদাকে মেহেদি হয়ে গেছে। তো মাথার চুল চেঞ্জেবল, পরিবর্তন হবে, কিন্তু ভ্রমরের রং চেঞ্জেবল নয়। এখানে তুষারের কোনো রং পাল্টাবে না, কিন্তু যার সাথে তুলনা করছি আমি, তুষারের ন্যায় শুভ্র কোনো একটা জিনিসকে, সেটা হয়তো চেঞ্জেবল, পরিবর্তন হয়ে যেতে পারে। উপমানটা পরিবর্তন হবে না, এক। দুই, ন্যায় বা মত কথাটি উপমানের সাথে থাকবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে দুটোর মধ্যে একটা সাধারণ গুণ আছে কিনা এটা তুমি খেয়াল করতে পারবে। এই দেখ, ভ্রমরকে তুলনা করেছি যে কেশটির সাথে, সেটা কেমন? কৃষ্ণ, কালো। দুটোর মধ্যে তুলনার জিনিসটি আছে এখানে। তুষারের সাথে যে জিনিসটাকে তুলনা করতে চাচ্ছি সেইটা কেমন? শুভ্র, সাদা। এইটাকে বলা হয়েছে সাধারণ গুণ। এই দুটোই হলো সাধারণ গুণ বা বৈশিষ্ট্য, ধর্ম। সাধারণ গুণ বা ধর্ম দুটোর মধ্যে এইটি পাওয়া যাবে যার সাথে তুলনা করছে। তবে একটা মজার তথ্য বলি আমি, যে এই যে ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ কথাটি পাওয়া যায়, এটা এই উপমিত বলি আমরা এটাকে, ব্যাকরণে এটাকে বলা হয় উপমিত বা উপমেয়। আর এটা হলো উপমান, এটা হলো উপমান। তাহলে এই দুটো হলো উপমান। এটা কেশ হলো উপমেয়, এখানে উপমেয় নেই, এই জায়গায় ওয়ার্ড নেই, উপমেয় নেই। এটাতে উপমেয় আছে বা উপমিতা আছে। সমস্যাটা তাহলে কি দেখা গেল?
যে উপমান কর্মধারয় সমাসে উপমেয় বা উপমিত পদটি থাকতেও পারে নাও পারে। এই একটা উদাহরণ পাওয়া যায় যেটিতে উপমেয় পদটি ব্যবহার করা হয়েছে। এই জন্য উপমান কর্মধারায় সাধারণত উপমেয় পদটি থাকবে না। অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। মেহেদির ন্যায় রাঙা, মেহেদি রাঙা। আমরা বলি তো। তাহলে দেখো 99 বা 99-এর উপরে শতকরায় ধরতে গেলেও পাওয়া যায় না উপমান কর্মধারায় উপমেয় পদটি। এই উদাহরণে একটাই পেয়েছি আমরা। এই উদাহরণটি এখানে সংযোজন করা হয়েছে তোমাদের বোঝানোর জন্যই আসলে। তো আমরা আরেকটি কথা বলে নেই যে তাহলে কি করে উপমান কর্মধারের সংজ্ঞাটা বলবো। আমরা নিজেরাই বানাই, দরকার নেই আমাকে বই খুঁজতে হবে, তার তো দরকার নেই। উপমান পদের সাথে সাধারণ গুণের যে সমাস হয় তাকেই উপমান কর্মধারয় সমাস বলা হয়। তাহলে আমরা সংজ্ঞাটা নিজে বানিয়ে নিতে পারি। উপমান কাকে বলে যদি প্রশ্ন করা হয়, আর যদি তোমাকে বৈশিষ্ট্য জিজ্ঞেস করা হয়, তাহলে অবশ্যই তুমি সহজে বলতে পারবে উপমান কর্মধারয়ের বৈশিষ্ট্য নম্বর 1, উপমান পদটি থাকতেই হবে, উপমেয় নাও থাকতে পারে। 2, সাধারণ ধর্ম অবশ্যই থাকবে। 3, উপমান পদের সাথে ব্যাসবাক্যে দেখা যায় ন্যায় বা মত কথাটি আসছে। আরেকটি যে সাধারণ যে ধর্ম নিয়ে কথা বলছিলাম সংজ্ঞা বলার জন্য, সেইটা খেয়াল করো। সংজ্ঞায় আমরা বলতে পারি যে সাধারণ ধর্মবাচক শব্দের সাথে উপমান পদের সমাসকেই উপমান কর্মধারয় সমাস বলা হয়। ইজি, তুমি বানাবা এটা। তুমি যখন বৈশিষ্ট্যগুলো তুমি পেয়ে গেলে তখন তো তুমি নিজের সংজ্ঞা বানাতে পারো। আমি যদি এরকমও বলি যে সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান পদের সমাসকে কর্মধারয় সমাস বলে এবং তার সাথে দেখা যায় যে উপমেয় পদটি থাকতেও পারে নাও পারে, এটাও সংজ্ঞা আমি বলতে পারি। পরিচয় আমার জানা নিয়ে কথা, আমি জানবো জানাবো, এটাই হলো আমার মূল কথা, যে আমি জানতে পেরেছি কিনা আর অন্যকে বোঝাতে পেরেছি। 3 নম্বর এবার উপমিত কর্মধারায় আমরা যাব। উপমান আমাদের হয়েছে উপমিত। উপমিত একটা উদাহরণ আমরা দিয়েই শুরু করি। পুরুষ সিংহের ন্যায় একটা উদাহরণ ব্যবহার করব আমরা। পুরুষ সিংহের ন্যায়। পুরুষ সিংহ। দেখো এখানে দেখো উপমান আর উপমেয় দুটোই থাকতে হবে উপমিত কর্মধারায়। উপমান উপমিত দুটোই থাকতে হবে কর্মধারায় সমাসে। যদি একটির অনুপস্থিতি থাকে হবে না। তাহলে উপমান উপমিত দুটোকেই আমাদের দরকার। আমরা পেয়েছি কিনা দেখি। সিংহ, সিংহর সাথে তুলনা করছি পুরুষকে, তাহলে যার সাথে তুলনা করছি সে হলো উপমান। সিংহ হলো উপমান, সিংহ হলো উপমান। আর পুরুষ হলো উপমেয় বা উপমিত, একই কথা। উপমেয় বা উপমিত তুমি যেটা বলবে। তো এই যে ন্যায়ও আছে এর সাথে, সুতরাং আমরা আরেকটু সহজ করে চিনে দিতেও পারছি। এখন দেখো উপমান উপমেয় দুটোই থাকা লাগবে উপমিত, কিন্তু সাধারণ গুণটি নেই। সাধারণ গুণ উপমানে আছে কিন্তু উপমিততে সাধারণ গুণ থাকবে না। মনে মনে তোমার কল্পনা করে নিতে হবে। বলা হচ্ছে কি, পুরুষ সিংহের ন্যায় যদি তোমাকে বলা হয়, বলো তো পুরুষ সিংহের ন্যায় দুর্বল, তুমি বলো পাগল এই লোকটা। সিংহ তো বলবান শক্তিশালী, ও বুড়া হয়ে গেলেও সিংহ বনের রাজা। এই জন্যই যে পুরুষটিকে তুলনা করছি আমি, সেটি কার মতো? সিংহের মতো, সিংহের ন্যায়। তাহলে এটি হলো উপমান, এটি হলো উপমিত। তাহলে পুরুষ সিংহ একজন ব্যক্তিকে ইন্ডিকেট করা হয়েছে, বোঝানো হয়েছে। এখানে সিংহ হলো উপমান, পুরুষ হলো উপমেয় বা উপমিত, কিন্তু সাধারণ গুণ তোমার মধ্যে এমনি চলে আসবে।
পুরুষ সিংহের ন্যায় বলবান, মনে মনে আসবে। সুতরাং এটি অনুমান করতে বলা হয়েছে, অনুমান করে নেবে। আরেকটি উদাহরণ আছে, মুখ চন্দ্রের ন্যায়। মুখ চন্দ্রের ন্যায়, তোমাকে যদি বলা হয় ওই ছেলেটার মুখ চাঁদের ন্যায় কালো কুচকুচে, তুমি কি বিশ্বাস করবে না পাগল বলবে না ওকে? অবশ্যই তুমি পাগল বলবে, বিশ্বাস তো করবেই না। যে চাঁদের ন্যায় কালো কুচকুচে হয় কি করে? চাঁদ তো উজ্জ্বল, তাহলে মুখটা চাঁদের ন্যায় যখনই বলবে তখনই তুমি বুঝে নিবে যে এটি উজ্জ্বলতার দিকেই বোঝানো হচ্ছে, উজ্জ্বলতার গুণটি বোঝানো হচ্ছে। তাহলে ধর্মটি এখানে থাকতেও পারে, ধর্মটি এখানে থাকবে না, তোমার অনুমানে চলে আসবে যে কি বোঝাতে চাওয়া হয়েছে। আশা করি বোঝা গেছে যে উপমান আর উপমিতর মধ্যে পার্থক্য কোন জায়গায়। এখন সংজ্ঞায় যদি আমি বলতে চাই যে উপমিত কাকে বলা হবে, এখন তুমি জেনে গেছো, তুমি নিজে বানাও, বলো যে উপমান পদের সাথে উপমিত পদের যে সমাস হয় তাকেই উপমিত কর্মধারয় সমাস বলা হয়। তবে এখানে সাধারণ গুণটি অনুমান করে নিতে হয়। হ্যাঁ, সংজ্ঞা তোমার দ্বারা হয়ে গেল। তোমাকে আর বই পড়তে তো মুখস্থ করা লাগবে না, তোমাকে মুখস্থ করতে আমরা বলছি না। আশা করি উপমিত কর্মধারায় আর বুঝতে সমস্যা হবে না তোমাদের। এরকম অনেক উদাহরণ তোমরা তোমাদের থেকে পাবে, বিভিন্ন বইয়েও উদাহরণ অনেক আছে। রূপক কর্মধারা আরেকটি কর্মধারা, 4 নম্বর। আমরা 4 নম্বরে যাব। রূপক, এখানেও উপমান আর উপমেয়ের কথাই বলা হবে। এখানেও উপমান উপমেয় থাকবে। আগে উদাহরণ আমরা একটা নিলে আমার মনে হয় যে আমাদের কাছে একটু বেশি সহজ হবে। দেখো, মন, রূপ, মাঝি সমান মন মাঝি। মন মাঝি তুই বৈঠানে রে, আমি আর বইতে পারলাম না। মন মাঝি তুই বৈঠানে রে, আমি আর বইতে পারলাম না। মনকে মাঝির সাথে তুলনা করা হয়েছে। এখন দেখো যে এখানে এই যে রূপ কথাটি, এটি মন রূপ মাঝি, এই রূপ কথাটি আসে রূপক কর্মধারায়। বলা হয়েছে যে উপমান আর উপমেয়র মধ্যে অভিন্নতা কল্পনা করা হবে। অভিন্নতা কেন কল্পনা করা হবে এটা একটু বোঝানোর বিষয় আছে। আমরা অভিন্নতা বিষয়টি বুঝতে চাই। কি দেখো, মন আর মাঝি কেন অভিন্ন হবে? মন তোমাকে চালাই, মন তোমাকে চালাই। বাসায় স্কুলে বের হয়েছ, রাস্তায় হয়তো কিছু বন্ধুর পাল্লায় পড়ে মন বলল যে চল পদ্মার ধারে যাই। বাস 5 জন বন্ধু ক্লাসে না গিয়ে পদ্মার ধার চলে গেলে মন তোমাকে চালিয়ে নিয়ে গেল। এবার মাঝি নৌকা চালাচ্ছে, মাঝি বলছে আজকে উজান দিকে যাব না, আজ ভাটির দিকে যাব। মাঝি নৌকা নিজের ইচ্ছা মতো চালিয়ে নিয়ে যায়। এই জন্য চালনার দিক থেকে, পরিচালনার দিক থেকে বলা হয়েছে মন আর মাঝি একই বৈশিষ্ট্যের, এবং এটাই হলো অভিন্নতা। দুটো একই রকম ভাবতে হবে। তো আমরা ন্যায় বা মত ব্যাসবাক্যে থাকে, এটা একটা বিশেষ দিক আছে। আর এই রূপক কর্মধারায় আমরা পেয়েছি রূপ কথাটি। রূপ কথাটি প্রত্যেকটা ব্যাসবাক্যেই মোটামুটি পাওয়া যায়, কারণ ওইটার রূপে এইটা। এই জন্য আরেকটি উদাহরণ বলি, যেমন ক্রোধ রূপ অনল। ক্রোধ, ক্রোধ তোমাকে ধ্বংস করে। রাগ মানুষের অনেক বড় বিপদ ঘটিয়ে দিতে পারে। যেমন ক্রোধ মানুষকে ধ্বংস করে দেয়, অনলও পুড়িয়ে ধ্বংস করে। তাহলে ধ্বংস করার দিক থেকে দেখা যাবে যে দুটোই একই। বোঝা গেল যে আমাদের যে মানে পণ্ডিতরা যে কথাটি বলেছেন যে অভিন্নতা কল্পনা করা, সেই অভিন্নতার বিষয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছ। উপমান এবং উপমেয়ের মধ্যে যে অভিন্নতা কল্পনা করার কথা বলা হয়েছে, সেটা এইভাবেই তোমাকে বিশ্লেষণ করে এই ব্যাসবাক্যগুলো তৈরি করার চেষ্টা করতে হবে। আর শেষ অংশে, কর্মধারের শেষ অংশে বলা হয়েছে, একটা ছোট্ট প্যারা দেওয়া হয়েছে, যেখানে আরও কিছু তথ্য সংযোজন করা হয়েছে। সেই তথ্যগুলোতে আমি একটু তোমাদের নজর দিতে বলবো, বইয়ের দিকে খেয়াল করলেও হবে। বইয়ের মধ্যে বলা হয়েছে যে আরও কয়েক ধরনের কর্মধারায় সমাস রয়েছে। কখনো কখনো সর্বনাম যোগে, সর্বনাম দিয়ে, যেমন আছে একটা
সেকাল বা একাল বা এই টাইপের কিছু ওয়ার্ড আমরা পাই। সে দিয়ে সেকাল, এখানে সে একটা সর্বনাম, তারপরে যে থাকবে আর কাল থাকবে ব্যাস বাক্য করার জন্য, সে যে কাল, তাহলে সে কাল হয়ে গেল। এইটা হলো সর্বনাম। এই সর্বনাম যোগে হতে পারে। আরেকটি বলছেন যে অব্যয় যোগে হতে পারে। অব্যয়, আমি একটু আগে একটা ওয়ার্ড লিখেছিলাম কুকর্ম, যেটা তোমাদের পদার্থ বা কদাচারকে বোঝানোর জন্য বলেছিলাম। এখানে কু একটা অব্যয়। এই কু অব্যয় হওয়ার কারণে বলছে যে অব্যয় যোগেও কু যে কর্ম, ব্যাস বাক্য করার সময় বলবে কু যে কর্ম, এই কু একটা অব্যয়। এই অব্যয় যোগে এটি সমস্ত পদ হয়েছে কর্মধারয় সমাসে। আরেকটি বলেছেন সংখ্যা দিয়েও হতে পারে। সংখ্যাবাচক কিছু শব্দ পাওয়া যায়, যেমন একজন বা দোতলা। দেখো একজন, এক যে জন, একজন, এক যে জন, একজন, এই যে এক সংখ্যা। আরেকটি বলছে উপসর্গ দিয়েও হতে পারে। উপসর্গ যেমন বি কাল, বি যে কাল, এই বি এটি উপসর্গ। আশু বিনি মনে আছে তোমাদের আশা করি। এই উপসর্গ, উপসর্গ দিয়েও হতে পারে। এই ছোট ছোট সমাসের আরো কয়েকটা জিনিস কর্মধারয় সমাসের সাথে সংযুক্ত করেছেন পণ্ডিতরা, যে দেখানোর জন্য। তো যা হোক, আমরা একটু খেয়াল করব সবচেয়ে বেশি যে যেই চারটা কর্মধারায় আমরা পড়লাম, সেগুলোর ছোট ছোট বৈশিষ্ট্যগুলো যদি মাথার মধ্যে একটু আমরা নিয়ে নিতে পারি, তাহলে আমার মনে হয় যে মধ্য পদলোপী তো চেনাই যাবে। শুধু বিশেষ্য বিশেষণ খেয়াল করলেই, মাঝের পদ লোপ করলেই মধ্য পদলোপী। উপমান কর্মধারায় উপমান পদটা যদি তুমি চিনতে পারো, তাহলে মোটামুটি হয়ে যাচ্ছে যে সাধারণ ধর্মের সাথে উপমান পদের কর্মধারা সমাস হবে। আর উপমিততে উপমান উপমেয় দুটোই থাকবে, সাধারণ গুণটির উল্লেখ থাকবে না। আর রূপকে অভিন্নতা কল্পনা করা হবে উপমান আর উপমিতকে। বোঝা গেছে না? যে এটাকে আমরা মোটামুটি এইভাবে যদি একটু একটু ছোট্ট ছোট্ট করে কথাগুলো মনে রাখার চেষ্টা করি, আমার মনে হয় যে কর্মধারয় সমাসটি তোমাদের কাছে খুব জটিল একটি সমাস বলে মনে হবে না। ঠিক আছে? যদি তারপরেও সমস্যা থাকে, সুযোগ তো রয়েছে আলোচনা করার। পরবর্তী ক্লাসের আগেই তুমি আমার এতে আমাদের পেজে তুমি লিখে আমাদের কাছ থেকে জানতে পারো, যে কোনো তথ্য জানতে পারো, নিতে পারো। আর আমরা পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকি। তৃতীয় পর্বে আমরা আশা করি তৎপুরুষ এবং আরও ছোট ছোট যে সমাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনায় আসতে পারবো। আর হয়তো 2টো ক্লাস লাগবে তোমাদের সমাজটা পর্ব শেষ হতে, কারণ এগুলো যদি একটু অল্প অল্প করে পড়া যায়, বোঝা যায়, তাহলে আমার মনে হয় যে অনেক সহজে আয়ত্তে আনা যায় জিনিসগুলো। একসাথে সবগুলোকে যদি বুঝিয়ে দেওয়া যায়, তাহলে আসলে সমাজটা বোঝা খুব একটু কঠিনই লাগে। মানুষ বলে না যে সমাজ শিখতে লাগে 6 মাস, আসলে তা নয়। তবে গুরুত্ব একটু দিলে আমরা এটা সহজেই আমরা নিজেরা আয়ত্তে করে নিতে পারবো, আশা করি পারবো। এটা আমাদের চেষ্টা থাকবে। আর সমাসের এই ব্যাসবাক্য যেগুলো করা নেই, সেগুলো যদি তুমি জানতে চাও কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের লিখে জানাই দিব, কোনো সমস্যা নেই। পরবর্তী ক্লাসে আমরা যাতে এটা আরও একটু বেশি অ্যাডভান্স হতে পারি, সেই চেষ্টা আমাদের থাকবে। আর তোমরা ভালো থাকো, লেখাপড়ার মনোযোগী হও। মনে করো না যে ক্লাস হচ্ছে না বলে একেবারেই গা ঢিলা দিয়ে বা গা ছাড়া ভাব এটা যেন না থাকে। আমরা চেষ্টা করব তোমাদের সার্বিক সহযোগিতা করার জন্য। যে কোনো ক্লাসে যে কোনোভাবে তোমরা যোগাযোগ রেখে আমাদের সাথে ক্লাসের সহযোগিতা নিতে পারো। আমরা আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবচেয়ে বড় কথা হলো এটা যে স্বাস্থ্যবিধি মেনে চলো। এখনও কিন্তু করোনার প্রকোপ, কোভিড-19-এর প্রকোপ আমাদের মাঝ থেকে যায়নি। যদিও আমাদের বিভিন্নভাবে আমরা দেখতেছি যে একটু গা ছাড়া ভাব, কিন্তু আমার মনে হয় অন্যান্য দেশের দৃষ্টান্ত নিয়ে আমাদের গা ছাড়া ভাব থেকে বেরিয়ে আসা, সতর্ক থাকাটা বেশি দরকার। কারণ গা ছাড়া ভাব করতে গিয়ে ইতালি, তারপর চীন একাধিকবার কিন্তু আক্রান্ত হয়েছে। আমাদেরও যে হবে না তার কোনো গ্যারেন্টি নেই। তো সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।